পৃথিবীর সার্কেলে শুরু হয়েছে ধ্বংসাত্মক পরিবর্তন, যার ফলে ক্রমবর্ধমান হারে বেড়ে গিয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে, ভূগর্ভ গলে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছে এগুলো পৃথিবী ধ্বংসের পূর্বাভাস। তবে কি পৃথিবী সত্যি ধ্বংস হয়ে যাচ্ছে? এরকম সাংঘাতিক পরিস্থিতিতে পৃথিবীকে বাঁচাতে কেমন পদক্ষেপ নেওয়া উচিত? ধারণা পেতে আসুন শুনে আসি 2009 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাডভেঞ্চার জনরার সিনেমা 2012-এর এক্সপ্লেনেশন। এক বৃষ্টিমুখর দিনে ইন্ডিয়া এসে পৌঁছায় আমেরিকার ভূবিজ্ঞানী ডক্টর আদ্রিয়ান হেমসলি। সে ভারতীয় বিজ্ঞানী সাতনামের কাছে আসে। দুজনের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সাতনাম আদ্রিয়ানকে গুরুত্বপূর্ণ কিছু দেখানোর জন্য একটা তামার খনিতে নিয়ে যায়। এই খনির মাইনিং ফিল্ড প্রায় 11,000 ফুট গভীরে। সেখানে নানা রকম গবেষণাও চালানো হচ্ছিল। সাতনাম রাডার ফুটেজ চালু করে আদ্রিয়ানকে দেখায় প্রতিনিয়ত সৌর বিস্ফোরণের কারণে এতদিন যেসব নিউট্রন ও কণা পৃথিবীতে এসেছে সেগুলো ছিল একদম স্বাভাবিক পরিমাণে ছোট এবং এগুলোর কোনো তড়িৎ প্রবাহ ছিল না। কিন্তু দুদিন আগে যে সৌর বিস্ফোরণটা ঘটেছে সেটার নিউট্রনও ছিল এই যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ। আর নিউট্রিনোর এই আকৃতিগত পরিবর্তন তাদের জন্য মারাত্মক হুমকি। এরপরে সাতনাম আরেকটা ঘরে আদ্রিয়ানকে নিয়ে যায় এবং একটা পানির ট্যাঙ্কি দেখায়। এই পানির ট্যাঙ্কিটা আরো 6,000 ফুট নিচে অবস্থিত। পানির ট্যাঙ্কিটা খুলতেই দেখা যায় পানিগুলো গরমে টকবক করে ফুটছে। সৌর বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীতে আসা নিউট্রনগুলো মাটির ভূ অভ্যন্তরের সাথে মিশে যাচ্ছে। এরপরে সেখানে বিক্রিয়া ঘটিয়ে নতুন ধরনের নিউক্লিয়ার পার্টিকেল গঠিত হচ্ছে, যার ফলে ভূ অভ্যন্তরের উত্তাপ প্রচণ্ড বেড়ে যাচ্ছে। ব্যাপারটা জানার পরে আদ্রিয়ান খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। এই জন্য সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ কার্ল আনহাইজারের কাছে গিয়ে রিসার্চ পেপারটা জমা দেয়। রিসার্চ পেপারটা দেখার পরে কার্ল আনহাইজারও খুব বিচলিত হয়ে পড়ে এবং সেই মুহূর্তেই আদ্রিয়ানকে নিয়ে প্রেসিডেন্টের কাছে চলে যায়। প্রেসিডেন্ট আসন্ন বিপদের গুরুত্ব বুঝতে পেরে 2010 সালের G8 সম্মেলনে গিয়ে এই ব্যাপারটার উপরে আলোকপাত করে। সে স্পষ্ট জানিয়ে দেয় পৃথিবীর সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাই তাদের এখনই কোনো পদক্ষেপ নিতে হবে। এদিকে চীনে ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে এই মহা দুর্যোগকে প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যায়। তারা কোনো বিশেষ কাজের জন্য গণচীনের অন্তর্গত তিব্বতের দুর্বল এবং বৃদ্ধ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যায় আর শক্ত সমর্থ লোকদের লেবারির জন্য রেখে দেয়। যাই হোক, বিশ্ব নেতারা নিজেদের মতো করেও নানান পদক্ষেপ নিতে থাকে। এরই মধ্যে 2 বছর কেটে যায়। তখন 2012 সাল। একটা রিউমার্স বেশ সাড়া জাগিয়ে দেয়। বিজ্ঞানীরা মায়া সভ্যতার প্রাচীন মায়ান ক্যালেন্ডার অ্যানালাইসিস করে জানতে পারে এই বছরের 21শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন। মায়ানরা ভবিষ্যৎবাণী করে গেছে সৌর বিস্ফোরণের মাধ্যমে এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণী আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন সায়েন্টিফিক্যালি জানা যায় বর্তমানে সৌর বিস্ফোরণের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। তাই অনেকেই মায়ান ক্যালেন্ডারের উপরে বিশ্বাস করে বসেছিল। যাই হোক, এরই মধ্যে আবার ক্যালিফোর্নিয়াতে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পের প্রভাবে ভূপৃষ্ঠে একটা ফাটলও তৈরি হয়ে যায়। তবুও সবাই এটাকে সামান্য ফাটল ভেবে আর তেমন গুরুত্ব দেয় না। তবে ভূমিকম্পে জ্যাকসন নামের এক লেখকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে ঘড়িতে তাকিয়ে সে তড়িঘড়ি করে উঠে পড়ে, কারণ আজ তার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাবার কথা। যদিও জ্যাকসনের ছেলেমেয়েরা তার সাথে থাকে না। জ্যাকসনের তার স্ত্রী কেটের সাথে ডিভোর্স হয়ে গেছে। কেট এখন ছেলেমেয়েদের নিয়ে তার নতুন বয়ফ্রেন্ড গর্ডনের সাথে থাকে। তবুও মাঝে মধ্যে জ্যাকসন ছেলেমেয়েদের ঘুরতে নিয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যেই জ্যাকসন রেডি হয়ে গর্ডনের বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। এদিকে একই সময় জাপানেও বেশ বড় একটা ভূমিকম্প হয়। যেহেতু জাপানে ভূমিকম্প হওয়া প্রায় রোজকার বিষয়, তাই তারাও আগাম দুর্যোগের সতর্কবাণী বুঝতে পারে না। অন্যদিকে প্যারিসের ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক কোনো একটা সিক্রেটের ব্যাপারে জেনে যায়, যার কারণে সে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু সম্মেলনে যাওয়ার আগেই তার গাড়িটা বিস্ফোরণ হয়ে মারা যায়। যদিও এই ঘটনারও কোনো সূত্রপাত খুঁজে পাওয়া যায় না। এদিকে আদ্রিয়ান আমেরিকার প্রেসিডেন্ট থমাসের কাছে গিয়ে বলে তারা ভূ অভ্যন্তরের যেরকম প্রতিক্রিয়ার কথা আন্দাজ করেছিল সেরকম ঘটছে না। তাদের ধারণা ছিল ভূ অভ্যন্তর গলে যাবে, কিন্তু সেটা ঘটছে না। আবার টেকটনিক প্লেটেও বড় কোনো ফাটল লক্ষ্য করা যাচ্ছে না। তাই আদ্রিয়ান বলে তাদের আগের প্ল্যান বাতিল করে নতুন করে শুরু করতে হবে। আর এই জন্য সে আরো বিস্তারিত গবেষণার জন্য ইয়েলোস্টোন পার্কে যেতে চায়। প্রেসিডেন্ট আদ্রিয়ানের কথায় বেশ বিরক্ত হয়। প্রেসিডেন্ট আদ্রিয়ানকে দ্রুত নিজের গবেষণা শেষ করার নির্দেশ দেয়। এরই মধ্যে প্রেসিডেন্টের মেয়ে লরা সেখানে আসে আর প্যারিসের মিউজিয়ামের পরিচালকের মৃত্যুর ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করে। প্রেসিডেন্ট লরাকে পার্সোনালি বোঝায় তারা অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে।
সেখানে 46টা দেশ ইনভেস্ট করেছে। তাই এই সিক্রেট প্রজেক্টের ব্যাপারে জানাজানি হোক এটা তারা চায় না। বাবার কথা শুনে লরা বুঝে যায় হয়তো মিউজিয়ামের পরিচালক এই সিক্রেটের ব্যাপারেই জেনে গিয়েছিল, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, এদিকে জ্যাকসন আবার ছেলে মেয়েদের নিয়ে ইয়েলোস্টোন পার্কে ঘুরতে গিয়েছিল। আগে সে এখানে কেটকে নিয়ে প্রায় ঘুরতে আসতো, কিন্তু এখানে আসার পরে সে দেখে জায়গাটা আর আগের মতো নেই, এখানে কোনো গবেষণা চলছে। তো পার্কে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ইউএস মিলিটারি ফোর্স সেখানে চলে আসে এবং রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢোকার জন্য জ্যাকসন আর বাচ্চাদের ধরে নিয়ে যায়। জ্যাকসনের বেশ অবাক লাগে, এখানে এত সিকিউরিটি কেন, কি হচ্ছে এখানে। একটু পরে জ্যাকসনদের মূল বেজে নিয়ে আসা হয়। সেখানে গবেষণার জন্য আদ্রিয়ানও এসেছিল। আদ্রিয়ান তাদের ধরা পড়ার খবর পেয়ে এগিয়ে আসে। আদ্রিয়ান জ্যাকসনের আইডি দেখে তাকে চিনে ফেলে এবং জিজ্ঞেস করে সে ফেয়ারওয়েল অ্যাটলান্টিস বইয়ের লেখক জ্যাকসন কিনা। আদ্রিয়ান জ্যাকসনের লেখার ফ্যান ছিল, তাই তাকে বলে এখানে জিওলজিক্যাল রিসার্চ চলছে, তাই জ্যাকসন যেন বাচ্চাদের নিয়ে এখনই চলে যায়। জ্যাকসনও আর ঝামেলা না বাড়িয়ে বাচ্চাদের নিয়ে চলে যায়। জ্যাকসনদের বিদায় জানিয়ে আদ্রিয়ান ভিডিও কলে সাতনামের সাথে যোগাযোগ করে। তারা ইয়েলোস্টোনের ভূগর্ভস্থ উত্তাপের রেকর্ড সাতনামের কাছে পাঠিয়েছিল। সাতনাম নিজে অ্যানালাইসিস করার পাশাপাশি আর্জেন্টিনা এবং অন্তরিয়ালেও সেই ডেটাগুলো পাঠিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সব জায়গায় সেম পরিস্থিতি দেখা যাচ্ছে। সাতনাম জানায় ভূগর্ভস্থ পরিবেশ বর্তমানে পুরোপুরি আনস্টেবল হয়ে পড়েছে, তাই তাদের হাতে আর সময় নেই, এখনই তাদের সেফ কোথাও শিফট করতে হবে। আদ্রিয়ান সাতনামকে রেডি হয়ে থাকতে বলে, সে তাকে সেফলি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সে নিজেও গবেষকদের নিয়ে ইয়েলোস্টোন থেকে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাকসন ইয়েলোস্টোন পার্ক থেকে বের হবার পরে একজন পাগলের মতো দেখতে একটা লোক তাকে আটকায় এবং জিজ্ঞেস করে পার্কের ভেতরে সরকারি লোকেরা তাকে কি বলেছে। জ্যাকসন জানায় ওখানে গবেষণা চলছে। এটা শুনে লোকটা হাসতে শুরু করে। জ্যাকসন আর পাত্তা না দিয়ে বাচ্চাদের নিয়ে চলে যায়। রাতে জ্যাকসন জঙ্গলে তাঁবু খাটায়। তখন সে একটা আরভি কারে ওই পাগল লোকটাকে দেখতে পায়। কাছে গিয়ে সে জানতে পারে লোকটার নাম চার্লি ফ্রস্ট, সে একজন রেডিও হোস্ট। জ্যাকসন তার কাছে গেলে চার্লি জানায় একটা মহাপ্রলয় ঘটতে চলেছে, এতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মায়া সভ্যতার লোকেরা হাজার বছর আগেই এটার ভবিষ্যৎবাণী করে গিয়েছে। সে আরো জানায় এই মহাপ্রলয় থেকে বাঁচার জন্য জাহাজ বানানো হয়েছে, কিন্তু সেই জাহাজে তাদের মতো লোকদের জায়গা হবে না, শুধুমাত্র ধনী আর প্রভাবশালী লোকেরাই জাহাজের টিকিট পাবে। চার্লির কাছে এসব শুনে জ্যাকসনের জাস্ট গালগল্প বলে মনে হয়। সে এগুলোকে পাগলের প্রলাপ ভেবে বেরিয়ে আসে। সে চলে যাবার সময় চার্লি বলে এখানকার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, তাই জ্যাকসন যেন বাচ্চাদের নিয়ে ইয়েলোস্টোন থেকে চলে যায়। এদিকে কেট গর্ডনের সাথে একটা সুপার শপে কেনাকাটা করছিল। এ সময় হঠাৎ সেখানে একটা বিশাল ফাটলের সৃষ্টি হয়। সেখানে অনেকটা জায়গা ফাটলের কারণে ধসে যায়। সকালে কেট ফোন করে জ্যাকসনদের দ্রুত বাড়ি ফিরে আসতে বলে, তাই জ্যাকসন বাচ্চাদের নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গতকালের ফাটলের ঘটনায় এবার ইউএস গভর্নমেন্ট সিরিয়াস হয়ে যায়। প্রেসিডেন্টের উপস্থিতিতে তারা অনলাইনে আরও কয়েকটা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কনফারেন্স করে। সেখানে আদ্রিয়ানো ছিল। সে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলে তাদের ধারণার চেয়েও দ্রুত সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ভাগ্য ভালো হলে তাদের কাছে বড় জোর আর 2-3 দিন সময় আছে। তাই প্রেসিডেন্ট সবাইকে জায়গা খালি করতে বলে, মানে তারা যে আর্ক জাহাজ তৈরি করেছে সেখানে শিফট করতে বলে। এতদিনে তারা মাত্র 4টা জাহাজ রেডি করতে পেরেছে। এই জাহাজগুলোতে শুধুমাত্র 4 লাখ মানুষেরই জায়গা হবে, তাই তারা এটাকে সিক্রেট হিসেবে এতদিন রেখে দিয়েছিল। তো এখন সব প্রভাবশালী লোকেরা সিক্রেটলি জাহাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাকসন গর্ডনের বাড়িতে বাচ্চাদের পৌঁছে দেয়। এই সময় জ্যাকসনের কাছে তার বস অত্যন্ত ধনী ব্যক্তি ইউরির ফোন আসে। ইউরি তার বাচ্চাদের স্কুল থেকে রিসিভ করতে বলে এবং এয়ারপোর্টে ছেড়ে আসার নির্দেশ দেয়। জ্যাকসন ইউরির বাচ্চাদের এয়ারপোর্টে নামিয়ে দিলে বাচ্চারা জেট বিমানে ওঠার সময় জ্যাকসনকে বলে আমাদের কাছে বড় জাহাজের টিকিট আছে, তাই আমরা তো বেঁচে যাচ্ছি, কিন্তু তোমরা এখানে থাকলে মরে যাবে। বাচ্চাদের মুখে কথাটা শুনে জ্যাকসন বেশ হকচকিয়ে যায়। গাড়িতে ওঠার সময় সে পায়ের নিচে ফাটল লক্ষ্য করে এবং বুঝতে পারে গতরাতে চার্লির বলা কথাগুলোই সত্যি হচ্ছে। তাই সে এয়ারপোর্টের ভেতরে দৌড়ে গিয়ে একজন পাইলটকে একটা দামি ঘড়ি দিয়ে তার সাথে ডিল করে। সে যেন নিজের বিমানে করে জ্যাকসন আর তার ফ্যামিলিকে সেফ কোথাও নিয়ে যায়। পাইলটকে রাজি করে জ্যাকসন কেটকে ফোন দিয়ে দ্রুত রেডি হয়ে নিতে বলে। সে জানায় ক্যালিফোর্নিয়া ডুবে যাবে, তাই সে একটা বিমান ভাড়া করেছে। কিন্তু এ সময় টিভিতে নিউজ দেখাচ্ছিল আগামী 36 ঘন্টার ভেতরে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তাই কেট জ্যাকসনের কথাকে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু সেই মুহূর্তেই হঠাৎ ভয়ানক ভূমিকম্প শুরু হয়। বাড়ির ছাদ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র ভাঙতে শুরু করে। এ সময় জ্যাকসন সেখানে পৌঁছে যায় এবং সবাইকে বের করে এনে গাড়িতে বসে টান দেয়।
কিন্তু চারিদিকে ততক্ষণে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। মাটিতে ধস নেমে সবকিছু নিচের দিকে টেনে নিচ্ছিল। বাড়িঘর, গাছপালা সবকিছু ক্রমাগত ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। জ্যাকসন এসবের সাথে পাল্লা দিয়ে কোনো রকমে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল। একসময় সে এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছায়, কিন্তু দেখা যায় তাদের যে পাইলটে নিয়ে যাবার কথা ছিল সেই পাইলট মরে পড়ে আছে। তবে গর্ডনের দু একবার প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল, কিন্তু সে শুধুমাত্র সিঙ্গেল ইঞ্জিনেরই প্লেন চালিয়েছিল। এরকম জেট বিমান সে কখনো চালায়নি। তবুও সবার জোরাজুরিতে সে পাইলটের সিটে বসে পড়ে, আর লাস্ট মুহূর্তে বিমানের ইঞ্জিন অন করে দেয় বলে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। উপর থেকে তারা দেখতে পায় পুরো ক্যালিফোর্নিয়া শহর একদম ভূগর্ভে তলিয়ে যাচ্ছে। তো এরপরে জ্যাকসন সবাইকে নিয়ে ইয়েলোস্টোনে চার্লির বেজে আসে, কারণ চার্লির কাছে ওই আর্ক জাহাজে যাওয়ার ম্যাপ ছিল। চার্লিকে নিজের বেজে না পেয়ে জ্যাকসন তাকে খুঁজতে বের হয়। সাথে জ্যাকসনের মেয়েও ছিল। একটা পাহাড়ের উপরে সে চার্লিকে খুঁজে পায়। চার্লি তখনও লাইফের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রেডিওতে ধারাভাষ্য দিচ্ছিল। জ্যাকসন চার্লিকে জিজ্ঞেস করে ম্যাপটা কোথায়। চার্লি জানিয়ে দেয় আরভি গাড়ির ভেতরে ম্যাপটা আছে। এ সময় পাহাড়ের নিচে একটা জায়গায় হঠাৎ আগ্নেয়গিরিগুলো জেগে ওঠে এবং সেখানে ছোট ছোট বিস্ফোরণ হতে দেখা যায়। জ্যাকসন দ্রুত আরভি কারে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে, কিন্তু হঠাৎই পাহাড়ের মাঝে বিশাল একটা বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের প্রভাবে চারিদিকে আগুনের গোলা বৃষ্টির মতো ঝরতে শুরু করে। একটা গোলা জ্যাকসনের গাড়ির পেছনের দিকে আঘাত করে এবং গাড়িতে আগুন ধরে যায়। তবুও কোনো রকমে মেয়েকে নিয়ে জ্যাকসন বিমানের কাছে এসে পৌঁছায়। মেয়ে সহ বাকিদের বিমানে পাঠিয়ে সে চার্লির গাড়ির ভেতরে ম্যাপটা খুঁজতে শুরু করে, কিন্তু তখনই মাটিতে ফাটল হয়ে গাড়ি শুদ্ধ জ্যাকসন নিচে তলিয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় গর্ডন বিমানের ইঞ্জিন স্টার্ট করে দেয়। তখনই খাদের ভেতর থেকে কোনো রকমে জ্যাকসন ম্যাপ সহ উঠে আসে। এরপরে দুর্যোগের সাথে পাল্লা দিয়ে শেষ মুহূর্তে বিমানে উঠে পড়ে এবং তারা আরও একবার প্রাণে বেঁচে যায়। একটু শান্ত হয়ে জ্যাকসন ম্যাপটা খুলে দেখে এখানে চীনের অ্যাড্রেস দেওয়া, কিন্তু তারা এই বিমানে করে চীনে যেতে পারবে না। তাই তাদের নতুন একটা বিমানের সন্ধান করতে হবে। এদিকে আদ্রিয়ান কার্ল আনহাইজারের সাথে দেখা করে। সে কার্লকে বলে তাদের এখন সবাইকে পৃথিবী ধ্বংসের সত্যটা জানিয়ে দেওয়া উচিত, কিন্তু কার্ল সেটা করতে চাইছিল না, কারণ সে চায় না পৃথিবী ধ্বংসের আগে মানুষ বিশৃঙ্খলায় লিপ্ত হোক। তাদের কাছে যে জাহাজ আছে সেখানে 4 লাখের বেশি মানুষকে তারা জায়গা দিতে পারবে না, তাই শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু সিক্রেটই রাখতে হবে। তো এরপরে তারা প্রেসিডেন্ট থমাসের সাথে দেখা করে। প্রেসিডেন্ট বলে সে আদ্রিয়ানের সাথে একা কথা বলতে চায়। প্রেসিডেন্ট আদ্রিয়ানকে জানায় সে দেশের মানুষকে বিপদে রেখে একা পালাতে পারবে না, তাই প্রেসিডেন্ট আদ্রিয়ানকে জাহাজে চলে যেতে বলে, কারণ দুর্যোগের পরে নতুন পৃথিবীতে আদ্রিয়ানের মতো বিজ্ঞানীদের প্রয়োজন হবে। আদ্রিয়ান প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করে বলে মানুষের এই দুর্যোগ সম্পর্কে জানার অধিকার রয়েছে। প্রেসিডেন্ট তাকে নিশ্চয়তা দেয় সে নিজ দায়িত্বে সবাইকে এটা জানিয়ে দেবে। এরপরে প্রেসিডেন্ট একযোগে সারা দেশে আসন্ন দুর্যোগের ব্যাপারে জানিয়ে দেয় এবং দেশের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে না পারায় ক্ষমা চায়। সেই সাথে এটাও জানায় সে আমৃত্যু জনগণের পাশে থাকবে। এদিকে জ্যাকসন সবাইকে নিয়ে লাস ভেগাসে নামে। সেখানেও পরিস্থিতি খুব খারাপ ছিল। সেখানে জ্যাকসনের তার বস ইউরির সাথেও দেখা হয়ে যায়। ইউরি পরিবার নিয়ে সেখানে আটকে গিয়েছিল। ইউরির কাছে একটা বিশাল বিমান ছিল, কিন্তু তার পাইলট একা বিমানটা চালাতে পারছিল না, তার একজন কো পাইলটের প্রয়োজন ছিল। তো তারা জানায় গর্ডন একজন পাইলট, তাদের সবাইকে যদি ইউরি বিমানে নেয় তাহলে গর্ডন এই বিমানটা উড়াতে সাহায্য করবে। এটা শুনে ইউরি রাজি হয়ে যায় এবং তারা বিমান নিয়ে লাস ভেগাস থেকে চীনের উদ্দেশ্যে উড়ে যায়। তো পথে জ্যাকসন ইউরিকে জিজ্ঞেস করে সে জাহাজের জন্য কত টাকা দিয়ে টিকিট কিনেছে। ইউরি জানায় তার জনপ্রতি 1 বিলিয়ন ইউরো করে লেগেছে। এমন শুনে জ্যাকসনের এমনি মাথা ঘুরে যায়। যাই হোক, প্লেনে যা ফুয়েল আছে তা দিয়ে তারা চীন পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য তারা হাওয়াই দ্বীপে নেমে প্লেনে ফুয়েল লোড দেবার কথা ভেবেছিল, কিন্তু হাওয়াইতে এসে দেখা যায় পুরো হাওয়াই দ্বীপ অগ্নুৎপাতের লাভাতে ছেয়ে গিয়েছে। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। এই জন্য মেইন পাইলট জানায় তারা বেশি দূর এগোতে পারবে না, তারা হয়তো সর্বোচ্চ দক্ষিণ চীন সাগর পর্যন্ত যেতে পারবে। এরপরে তাদের অন্য ব্যবস্থা নিতে হবে। এদিকে পৃথিবীর ভূপৃষ্ঠের প্লেটগুলো আবার সব সরে যাচ্ছিল, যার প্রভাব পৃথিবীর সব দেশেই পড়তে শুরু করে। ভূপৃষ্ঠ সরে যাবার কারণে সমস্ত স্থাপনা ভেঙে যেতে থাকে। বড় ইমারত থেকে শুরু করে ধর্মালয় কিছুই বাদ যায় না, সব ভেঙে ধূলিসাৎ হয়ে যেতে থাকে। একই সাথে সমুদ্রের নিচেও ভূমিকম্প শুরু হয়ে যায়, ফলে সমুদ্রে শুরু হয়ে যায় সুনামির তাণ্ডব।
স্থলভাগের যে জায়গাগুলো আগে থেকেই ভেঙে চুরে ছারকার হয়েছিল সেই ধ্বংসস্তূপের উপরে বিশাল বিশাল সমুদ্রের ঢেউ আশ্রে পড়তে থাকে, ফলে এবার পৃথিবী পানির নিচে তলিয়ে যেতে থাকে। চিফ অফ স্টাফ কার্ল আনহাইজারের নেতৃত্বে আমেরিকা থেকে চীনের উদ্দেশ্যে একটা প্লেন ছেড়ে এসেছিল। সেই প্লেনে আদ্রিয়ান এবং প্রেসিডেন্টের মেয়েও ছিল। তো প্লেনের পাইলট কালকে জানায় তাদের পুরো পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র চীনের চৌমিং এর সিগন্যাল পাওয়া যাচ্ছে। জাহাজগুলো মূলত এই জায়গাতেই রাখা হয়েছিল, কারণ বিজ্ঞানীদের প্রেডিকশন অনুযায়ী চৌমিং সবার পরে ধ্বংস হবে। যাই হোক, কার্ল এবার আদ্রিয়ানকে বর্তমান আপডেট জিজ্ঞেস করে। আদ্রিয়ান জানায় ঘন্টা 6 ভেতরে দুর্যোগ চৌমিংয়ে প্রভাব ফেলতে শুরু করবে। এছাড়া সে রাডার চেক করে জানায় ভূপৃষ্ঠ অলরেডি 23 ডিগ্রি দক্ষিণ পশ্চিমে সরে গিয়েছে, এমনকি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক মেরুও উল্টে গেছে। তাই এখন উত্তর মেরুর জায়গায় দক্ষিণ মেরু অবস্থান করছে। এদিকে জ্যাকসনদের প্লেনটার ফুয়েল ফুরিয়ে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই পাইলট জানায় প্লেন ক্র্যাশ করার আগে তাদের হাতে আর 18 মিনিটের মতো সময় আছে। তাই সে সবাইকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে নিতে বলে। কথা মতো সবাই লাইফ জ্যাকেট পরে নেয়, কিন্তু মেঘের ভেতর থেকে প্লেন বেরিয়ে আসার পরে তারা দেখে এখানে কোনো সমুদ্র নেই, এখানে এখন বরফে আচ্ছন্ন পর্বত দেখা যাচ্ছে। তারাও বুঝে যায় ভূত্বক সরে যাবার জন্যই এরকমটা ঘটেছে। তো প্লেনে অনেকগুলো বিলাসবহুল গাড়ি ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় প্লেন ক্র্যাশ করার আগে তারা গাড়ি নিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করবে। তো সবাই গাড়িতে উঠে বসে। এরপর প্লেনটা ভূপৃষ্ঠে নেমে যখন সামনের দিকে ক্রমাগত না থেমে এগিয়ে যাচ্ছিল, তখন প্লেনের পেছনের দরজা খুলে দেওয়া হয় আর জ্যাকসন সবাইকে সহ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে পাইলট প্লেন থেকে নামার সুযোগ পায় না। প্লেন কন্ট্রোল করার জন্য এবং বাকি সবাইকে বাঁচাতে সে নিজের লাইফ স্যাক্রিফাইস করে। একটু পরে প্লেনটা ক্র্যাশ করে এবং পাইলট মরে যায়। তখনই পর্বতের উপর দিয়ে তারা অনেকগুলো মিলিটারির প্লেন উড়ে যেতে দেখে তাদের সিগন্যাল দেয়। তখন মিলিটারি দল নেমে আসে এবং জিজ্ঞেস করে তাদের কাছে কি রঙের বোর্ডিং পাস আছে। ইউরি জানায় তার নিজের এবং ছেলেদের জন্য গ্রিন পাস আছে। এটা দেখে মিলিটারিরা ইউরি এবং তার 2 ছেলেকে নিয়ে যায়। এ সময় ইউরি তার সাথে করে আনা গার্লফ্রেন্ডকে সেখানেই জ্যাকসনদের কাছে ফেলে যায়। মিলিটারিরাও তাদের সাথে নেয় না, কারণ তাদের কাছে 1 বিলিয়ন ইউরো নেই, আবার বোর্ডিং পাসও নেই। যাই হোক, এদিকে কার্ল আনহাইজারের আমেরিকার প্লেনটা চৌমিংয়ে পৌঁছে যায়। তার সাথে আসা সব স্টাফ নির্ধারিত জাহাজে উঠে পড়ে। এখানে এসে কার্ল জানতে পারে 3 নম্বর জাহাজটা ঠিকমতো কাজ করছে না। এটাকে শেষ পর্যন্ত কাজে লাগানো যাবে কিনা সন্দেহ। এমনকি ইউরি নিজেও তার ছেলেদের নিয়ে আটকে পড়ে, কারণ তাকে 3 নম্বর জাহাজের বোর্ডিং পাস দেওয়া হয়েছিল আর মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল কারিগরি কিছু ত্রুটি থাকায় 3 নম্বর জাহাজটা ছাড়তে দেরি হবে। একটু পরে কার্লের সাথে আদ্রিয়ান এবং প্রেসিডেন্টের মেয়ে লরা জাহাজে নিজেদের ডেকে যাচ্ছিল। ডেকে যাবার সময়ে তারা কার্লকে জিজ্ঞেস করে জাহাজে কারা থাকবে এটা তারা কিভাবে নির্ধারণ করলো। কার্ল জানায় যারা বিলিয়ন বিলিয়ন টাকা ডোনেশন দিয়েছে তাদের, এবং যারা জেনেটিক্যালি স্ট্রং, যাদেরকে দিয়ে পরবর্তীতে মানবজাতির সংখ্যা বাড়িয়ে তোলা যাবে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। আদ্রিয়ান আর লরা জিজ্ঞেস করে যে লেবারেরা জাহাজটা বানালো তাদের জন্য জায়গা কই। কার্ল জানায় এত মানুষের জায়গা তারা দিতে পারবে না। এটা শুনে আদ্রিয়ান বেশ আপসেট হয়ে যায়। তবে নিজের কেবিনে গিয়ে সে আরো বেশি আপসেট হয়ে যায়, কারণ এটা এত বড় যে এখানে অন্তত 10 জন মানুষকে রাখা যেত। এরই মধ্যে আবার আদ্রিয়ানের কাছে 7 নামের ফোন আসে এবং জানায় সে এখনো ভারতের নামপান প্ল্যাটোতে আটকে আছে। তাদেরকে কেউ সেখানে উদ্ধার করতে যায়নি, আর এখন পূর্ব দিক থেকে একটা বিশাল ঢেউ এগিয়ে আসছে। তাই মৃত্যুর আগ মুহূর্তে 7 নাম প্রিয় বন্ধু আদ্রিয়ানকে বিদায় জানায়। আদ্রিয়ান দ্রুত কন্ট্রোল রুমে এসে রাডার চেক করে এবং সবাইকে জানায় তাদের প্রেডিকশন আবারও এলোমেলো হয়ে গেছে। পূর্ব দিক থেকে নাকি একটা ঢেউ এগিয়ে আসছে, এমনটা হবার কথা ছিল না। আবারও নতুন করে কাউন্টডাউন শুরু করে এবং দেখা যায় তাদের হাতে আর মাত্র 28 মিনিট সময় বাকি আছে। অন্যদিকে জ্যাকসন সবাইকে নিয়ে হাঁটছিল। তখন সে একটা ট্রাক যেতে দেখে দৌড় দেয় এবং পেছন থেকে সাহায্যের জন্য ডাকতে থাকে। ট্রাকে একজন বৃদ্ধা তাদের লক্ষ্য করে এবং ট্রাক থামাতে বলে। এরপরে তাদেরকেও ট্রাকে তুলে নেওয়া হয়। আসলে এই ট্রাকে যারা ছিল তারা তেনজিন নামের একজন লেবারের পরিবার। যেসব লেবার জাহাজ বানিয়েছিল তেনজিনও তাদের ভেতরে একজন, তাই সে এখানকার পুরো ব্যাপারটা জানতে পেরেছিল এবং পরিবারকে বাঁচানোর একটা উপায়ও ভেবে বের করে ফেলেছিল। তো একটু পরে সবাই জায়গা মতো পৌঁছায়, কিন্তু তেনজিন বেরিয়ে এসে তার ভাইয়ের ওপরে রাগারাগি করতে থাকে। তেনজিনের ভাই একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিল, তাই সে নীতিবিরুদ্ধ কাজ করতে চাইছিল না। আবার ওই বৃদ্ধা মানে তেনজিনের দাদিও বলে যেতে হলে তারা সবাইকে নিয়েই যাবে, না হলে কেউই যাবে না, কারণ ওরাও পৃথিবীর সন্তান,
ওদেরও বাঁচার অধিকার আছে। তাই বাধ্য হয়ে তেনজিন সবাইকে সাথে নিতে রাজি হয়ে যায়। তারা সবার চোখ ফাঁকি দিয়ে আর্ক জাহাজের সার্ভিস টানেল দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এটা মূলত একটা কার্গো দরজা ছিল। তেনজিন যেহেতু এখানে কাজ করেছে তাই সেই সিক্রেট পথটা ভালোভাবেই চিনত। এদিকে 3 নম্বর জাহাজের যাত্রীরা বুঝে ফেলে তাদের জাহাজে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই তাদের হয়তো ফেলে রেখে যাওয়া হবে। তাই তাদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ইউরি মানুষগুলোকে নিয়ে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এই হাজার হাজার মানুষকে ফেলে রেখেই কার্ল আনহাইজার জাহাজগুলো চালু করে দেওয়ার নির্দেশ দেয়। আর মানুষগুলো যাতে জাহাজে উঠতে না পারে এই জন্য জাহাজের দরজাগুলো বন্ধ করে দেয়। এতে মানুষগুলোর মধ্যে অনেকেই আতঙ্কে ঝাঁপ দিয়ে জাহাজে ওঠার চেষ্টা করে, কিন্তু সবাই নিচে পড়ে গিয়ে মারা যায়। মনিটরে এই দৃশ্য দেখে আদ্রিয়ানা সহ্য করতে পারে না। সে মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে তারা বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার মানে এই না যে বাইরের এই মানুষগুলোকে তারা এভাবে মরতে দেখবে। তারা এই মুহূর্তে যা করছে তা মানবতা বিরোধী। এরকম নিষ্ঠুরতার মধ্য দিয়ে যদি তারা নতুন জীবন শুরু করে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা কিভাবে মুখ দেখাবে। আদ্রিয়ানের সাথে কার্ল আনহাইজার দ্বিমত পোষণ করলেও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের স্ব আর্ক জাহাজে বাইরের অপেক্ষমান মানুষগুলোকে জায়গা দিতে সম্মতি জানায়। তাই জাহাজগুলো দরজা আবারও খুলে দেওয়া হয় এবং মানুষগুলোকেও তুলে নেওয়া হয়। এত মানুষের ভিড়ে ইউরি কোনো রকমে তার ছেলে দুটোকে জাহাজে তুলে দিতে সক্ষম হয়, কিন্তু শেষ পর্যন্ত জাহাজে উঠতে ব্যর্থ হয়ে সে নিচে পড়ে মারা যায়। এই সময় আরেকটা দুর্ঘটনাও ঘটে যায়। তেনজিন, জ্যাকসন আর বাকিদের নিয়ে কার্গো সেকশনে পৌঁছায়। এই জায়গাটা দরজার পাশে ছিল, তাই হঠাৎ দরজা খুলে দেওয়ায় তারা ব্যালেন্স হারিয়ে ফেলে। তেনজিন, জ্যাকসন আর গর্ডন হাইড্রোলিক সিস্টেমের মাঝে আটকে যায়। তেনজিন আর জ্যাকসন বেঁচে গেলেও গর্ডন গিয়ারের মাঝে পড়ে গিয়ে মারা যায়। এই সময় আরেকটা ঘটনাও ঘটে। একটা স্টিলের কেবল দরজার গিয়ারে আটকে যায়। ফলে ক্যাপ্টেন যখন দরজা বন্ধ করার চেষ্টা করে তখন দেখা যায় দরজাটা আর বন্ধ হচ্ছে না। ক্যাপ্টেন জানায় হাইড্রোলিক্সে কিছু আটকে আছে, সেটা বের না করা পর্যন্ত দরজা বন্ধ করা যাবে না। আর দরজা বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজের ইঞ্জিনও স্টার্ট করা যাবে না। এ সময় মনিটরে তারা কার্গো সেকশনে জ্যাকসন এবং তেনজিনের পরিবারকে দেখতে পায়। জ্যাকসনের বাচ্চাদের দেখেই আদ্রিয়ান তাদের চিনে ফেলে। সে কার্লকে বলে চিন্তা করার দরকার নেই, সে ওদের চেনে, সে ওখানে গিয়ে সব সামলে নেবে। কিন্তু ততক্ষণে সাগরের সবচেয়ে বড় ঢেউটা তাদের দিকে এগিয়ে আসছিল। আদ্রিয়ান তাদের কাছে পৌঁছানোর আগেই ঢেউটা জাহাজের উপরে আশ্রে পড়ে, ফলে জাহাজের ভেতরে প্রচুর পানি ঢুকে যায়। এরই মধ্যে একটা প্লেন ভেসে এসে জাহাজের সাথে ধাক্কা খায়। এতে জাহাজ আরো কিছুটা ড্যামেজ হয়ে যায়। জাহাজের টারবাইনও বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন জানায় দ্রুত হাইড্রোলিক্সের ভেতর থেকে আটকে থাকা জিনিসটা বের করতে না পারলে তাদের মৃত্যু নিশ্চিত। জ্যাকসন সবাইকে নিয়ে এখনও কার্গো সেকশনেই পানির ভেতরে আটকে ছিল। এই সেকশনের দরজা বন্ধ থাকায় তারা ভেতরের ডেকে যেতে পারছিল না। আদ্রিয়ান তাদের কাছে এই জন্য পৌঁছাতে পারছিল না, তাই সে এবার প্রাণীদের রাখার ডেকে চলে যায়, কারণ এটা কার্গো সেকশনের পাশেই ছিল। সেখান থেকে আদ্রিয়ান জ্যাকসনের সাথে যোগাযোগ করে এবং বলে তাদেরকে হাইড্রোলিক্সের ভেতরে আটকে থাকা জিনিসটা বের করতে হবে, না হলে কেউ বাঁচবে না। এটা শুনে জ্যাকসন স্টিলের কেবলটা বের করতে বেরিয়ে যায়। বাবাকে একা বিপদের মধ্যে যেতে দেখে জ্যাকসনের ছেলে নোয়াও তার পেছনে বেরিয়ে যায়। এদিকে জাহাজের উপরে কারো নিয়ন্ত্রণ ছিল না, তাই জাহাজটা ঢেউয়ের তোড়ে মাউন্ট এভারেস্টের দিকে এগিয়ে যাচ্ছিল। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতচূড়ার সাথে ধাক্কা লাগা মানে জাহাজটা ওখানেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সবাই নিজেদের মৃত্যুকে মেনে নিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাকসন এবং নোয়া মিলে হাইড্রোলিক্সের ভেতর থেকে কেবলটা বের করে আনতে সক্ষম হয়। এতে দরজাও বন্ধ হয়ে যায় আর ক্যাপ্টেন সাথে সাথে ইঞ্জিন অন করে দেয়। এতে জাহাজটা পর্বতের সাথে কিছুটা ধাক্কা খেলেও রিভার্স মোটর চালু হয়ে যাওয়ায় সেটা মারাত্মক ধাক্কা লাগা থেকে বেঁচে যায়, আর সেই সাথে সবাই বিপদমুক্ত হয়ে যায়। একটু পরে ছেলেকে নিয়ে জ্যাকসনও কার্গো সেকশনে ফিরে আসে। তার এই বীরত্বের জন্য কন্ট্রোল রুমে সবাই উল্লাসে লাফিয়ে ওঠে। এরপরে কেটে যায় 27 দিন। মহাপ্রলয়ের দিন থেকে আবারও নতুন করে পৃথিবীর বয়স গণনা শুরু হয়েছিল। তাই আজকে 1 সালের প্রথম মাসের 27 তারিখ ছিল। ক্যাপ্টেন সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানায় এখন পৃথিবীর পরিবেশ স্বাভাবিক। আজকে জাহাজের ডেক খুলে দেওয়া হচ্ছে। সবাই এই নতুন পৃথিবীর সুন্দর আকাশ দেখার সুযোগ পাবে। সবাই ডেকের বাইরে এসে নতুন পৃথিবীর দূষণমুক্ত অপূর্ব দৃশ্য দেখে অভিভূত হয়ে যায়। এদিকে আদ্রিয়ানকে একজন বিজ্ঞানী ডেকে জানায় তারা এইমাত্র স্যাটেলাইট ফুটেজ পেয়েছে। ভূগর্ভস্থ পানি দ্রুতই নেমে যাচ্ছে। আস্তে আস্তে পৃথিবী আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সেই সাথে সে এটাও জানায় মহাপ্রলয়ে মাউন্ট এভারেস্টের চূড়া ভেঙে গিয়েছে। দুর্যোগের পর এখন দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গ কাওয়াজুলু পর্বতমালা। সেখানে এখন বন্যার পানিও নেই, তাই হয়তো তারা সেখান থেকেই নতুন সভ্যতার সূচনা করতে পারবে।
আর সেই সাথে আগামী ভবিষ্যতের নতুন দিশা রেখে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির কাছে মানুষ সবসময় অসহায়। তাই প্রকৃতিকে রুষ্ট না করে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করুন। ছোটখাটো সব দুর্যোগে একে অপরের পাশে থাকুন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে শিখুন। তাহলে যে কোনো দুর্যোগকেই কাটিয়ে ওঠা সম্ভব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ।